ভাই, সিঙ্গেলদের সামনে তো খোলামেলা রোম্যান্স করে তাদের দিলে জ্বালানোর কি দরকার? ঘর আছে, দরজা আছে, সেটা তো আবার লগও আছে। ঘরে বসি না হয় এসব করলি, এতে তোরাও শান্তিতে থাকতে পারলি আর আমরাও। উশির রেগে হাতে থাকা ডিমটা উজানের মাথায় ভাঙল। সকালে বাড়িতে হইচই পড়ে গেল। ফ্রিজে রাখা ডিম পাউরুটি সব হাওয়া, তেলের জারে অর্ধেক তেল গায়েব, চিনিও অনেক কম, মধুর বয়াম প্রায় ফাঁকা বললেই চলে। নিশ্চয় এটা জিন ভূতের কারবার। মেহফুজা পুরো বাড়ি আয়াতুল কুরসি পড়ে ফু দিলেন। শাহিদা গিয়ে সাউন্ড বক্সে সুরা চালিয়ে দিল। ময়না রসুন আর মরিচ নিয়ে পোড়াতে বসলো। সব কাজ পরে হবে, আগে বাড়ি থেকে জিন তাড়াতে হবে তো নাকি? এমন দুর্নীতি তো দুর্নীতিবাজও করে না খালাম্মা। আমার বেতন ভালোই ভালোই দিয়ে দাও বলছি। আমি অনেক বড় একটা লিস্ট করে রেখেছি। এখন টাকা দেবে আর এখনই আমি শপিংয়ে যাব। রাশা করুণ গলায় শাহিদাকে কথাগুলো বলল। গলার স্বরে করুণা, অনুরোধ, হুমকি সব ছিল। শাহিদা জবাব না দিয়ে সোফায় পায়ের উপর পা তুলে আরাম করে বসে রাশার কথা শুনতে লাগলেন। রাশার করুণ গলায় করা অভিযোগ শুনে সোজা হয়ে বসে বেশ সিরিয়াস ভঙ্গিতে বললেন, বাড়ির বাইরে একটা আম গাছ আছে, দেখেছো? শাহিদার বলা কথায় রাশা খানিক হকচকিয়ে গেল। হচ্ছিল কথা বেতন নিয়ে, আর উনি চলে গেলেন আম গাছে। রাশা তপ্ত শ্বাস ফেলে দায়সারা ভাবে বলল, গেটের সাথে যে আছে ওটা? হুম, ওটাই। ওখানে আম ধরে না। আম না ধরলে রেখেছো কেন? কেটে ফেলে নতুন গাছ লাগাও। রাশা কাঁধ নাচিয়ে ঠোঁট উল্টে বলল। শাহিদা চিবিয়ে চিবিয়ে উত্তর দিলেন, ওখানে তো আম ধরে না, টাকা ধরে। আমাদের যখন মন চায় ওখান থেকে টাকা পেরে নিয়ে খরচ করি। তুমি যাও, যত টাকা দরকার তুলে নিয়ে আসো। স্পষ্ট অপমান ছিল। রাশা বুঝলো, হক চকালো। 1 সপ্তাহ পার হয়েছে, তার এখন অগ্রিম বেতন চাই চাই। এখানে যখন বেতন নিয়ে এত ঝামেলা হয়, তখন সেই চাকরি করবেই না। আমার কাজে আমি আজকেই ইস্তফা দিলাম, করব না কাজ। মেহফুজা ফোরন কাটলেন। কবে করেছো? রাশা ফোঁস করে শ্বাস ফেলে গাল ফুলিয়ে বলল, বিট্রেয়ার ফ্যামিলি। তারপর গট গট পায়ে চলে গেল। রাশার চাকরির ইস্তফা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই সকালের খাবার টেবিলে সাজানো হলো। আর তার কিছুক্ষণের মধ্যেই সবাই খেতেও আসলো। আফসার সাহেব বাড়ি নেই, কিছুদিনের জন্য ঘুরতে গেছেন তিনি। না হলে রাশার গাল ফোনানোর কোনো না কোনো ব্যবস্থা অবশ্যই হতো। সে এখন শোকে দুঃখে কিচেন ক্যাবিনেটের উপর বসে বসে কলা খাচ্ছিল। আজ এখানেই ব্রেকফাস্ট করার ইচ্ছা আছে তার। কল্পনায় অলরেডি ব্রেকফাস্ট করা শেষ তার, আর বাস্তবে 3টে কলা আর 2টো আপেল শেষ। পাশেই এক প্যাকেট ড্রাই কেক রাখা ছিল। কলা শেষে ড্রাই কেক খাওয়ার পরিকল্পনা ছিল তার, তবে সেটা পরিকল্পনায় থেকে গেল। ভেস্তে গেল কলিং বেলের আওয়াজে। কেউ এক নাগাড়ে বেল বাজিয়ে যাচ্ছিল। কলিং বেলের ননস্টপ আওয়াজে ময়না দৌড়ে দরজা খুলল। বাইরে একটা মেয়ে দাঁড়িয়ে, মুখে বিরক্তির ছাপ স্পষ্ট। পরনে সি গ্রিন কালারের লং ককটেল ড্রেস। দেখে মনে হচ্ছিল বলিউড থেকে উঠে আসা কোনো নায়িকা। বড় একটা লাগেজ নিয়ে বাইরে দাঁড়িয়ে আছে সে। রাশার বেশ কৌতূহল হলো, এগিয়ে গিয়ে মেয়েটাকে পর্যবেক্ষণ করতে চাইলো। তবে মেয়েটা সময়ই দিল না। হিল পায়ে দৌড়ে এসে উশিরের গলায় ঝুলে পড়লো। নাক কুচকাল রাশা। কারো চেহারা বলিউড নায়িকার মতো হলেই কি তাদের মতো কথায় কথায় গলায় ঝুলে পড়তে হবে? বিরক্ত হলো ভীষণ। রান্নাঘরে যেতে যেতে মেয়েটির ন্যাকা গলায় বলা কথা কানে আসলো, Oh honey, I missed you so much. আর এদিকে তুমি বিয়ে করে ফেললে? আমার কথাটা একবারও মনে পড়লো না? রাশা পুরো কথা কান খাড়া করে শুনলো। ওপেন কিচেন হওয়াতে কিচেন থেকেই ডাইনিং রুমের কার্যকলাপ দেখা যায়। উশিরের পরবর্তী ধাপ দেখার জন্য বেশ উৎসুক হয়ে রইল। সেও রাশার মন মতো কার্যক্রম করলো। গলা থেকে মেয়েটির হাত ছাড়াতে ছাড়াতে বিরক্তির সুরে বলল, মেহজাবিন, দূরে থেকে কথা বলো। কথায় কথায় ঝাপটে ধরা আমার একদম পছন্দ না। রাশা ভ্রু উঁচু করলো। ও আচ্ছা, মেয়েটির নাম তবে মেহজাবিন। নামটা তো বেশ সুন্দর, তাহলে কাজকর্ম এমন কেন? মেহজাবিন আরো গলে গেল। গলার স্বর নাকের মধ্যে নিয়ে এক অদ্ভুত আওয়াজে বলল, আগেও তো এমন হাজারবার কাছাকাছি এসেছি, টাইম স্পেন্ড করেছি, হোল ডে টু নাইট।
আমরা একসাথে থাকলে তো আমাদের টাইম সেন্সই থাকতো না। লায়ার। উজান বিড়বিড় করে বলল, আজকে তার পছন্দের ভেজিটেবল স্যান্ডউইচ হয়েছে, সেটাও ঠিকমতো খেতে পারছে না। রাশা ময়নাকে আস্তে করে বলল, মেয়েটার সাথে কিন্তু উশিরকে ভীষণ মানাবে। দুজনকে সেট করতে আমাকে হেল্প করবে। ময়না বিদ্যুৎ বেগে রাশার দিকে তাকালো, চোখে অবিশ্বাস ঢেলে বলল, এটি কি কও তুমি? নিজের সংসারে কেউ এমন আগুন লাগায়? এটি কিন্তু কতক্ষণ দিন আসবে। সারাটি সময় বাইয়াগোর গলায় ঝুলিয়া থাকো, এসব মাথাও আনিও না। রাশা পরিকল্পনা বদলালো, ঠোঁট কামড়ে কিছু ভাবলো, তারপর মুখভঙ্গি সিরিয়াস করে বলল, এইটা বোধহয় সেই গাছে পা ঝুলিয়ে বসে থাকা পেতনি, যে পথচারীকে পছন্দ হয় সেই পথচারীর গলায় ঝুলে পড়ে। কোনো ব্যাপার না, আমিও মরিচ পোড়ার টোটকা জানি। ময়না মুখ টিপে হাসলো। রাশা দ্রুত পায়ে উশিরের পাশে গিয়ে তার হাতের মধ্যে হাত ঢুকিয়ে দিল। ভাগ্যে সেখানে বড়রা কেউ নেই, এইটুকু লাজ লজ্জা তো তার আছে। মেহজাবিন উশিরের কাছাকাছি দাঁড়িয়েই ছিল। রাশাকে উশিরের এত কাছে দেখে রেগে গিয়ে বলল, হু আর ইউ? তোমার পথচারীর একমাত্র বউ। হ্যাঁ। রাশা মুখটা যতটা সম্ভব ইনোসেন্ট করে উত্তর দিল। মেহজাবিন নিজের চুলে হাত চালিয়ে একটু স্টাইল করে দাঁড়ালো, কোমরে হাত দিয়ে চুল মাথা থেকে ঝাঁকিয়ে চিবিয়ে চিবিয়ে বলল, ডু ইউ নো হু আই অ্যাম? রাশা মাছি তাড়ানোর ভঙ্গিতে হাত নেড়ে বলল, হ্যাঁ জানি। খাওয়ার পরে এটো হাতে যে টিস্যুতে মুছে ফেলে দেয়া হয়, তুমি হচ্ছে সেই টিস্যু। মেহজাবিন, তুই কখন আসলি? কার সাথে এসেছিস? পেছন থেকে শাহিদার গলার আওয়াজ পাওয়া গেল। রাশা ছিটকে 2 হাত দূরে দাঁড়ালো, মুখ লাল হয়ে গেছে তার। মেহজাবিনের মুখ থেকে রাগের ছায়া সরে উজ্জ্বল হয়ে উঠল। রাশার শেষের কথাটা অতটা গভীরে গেল না। হাই হিলের উচ্চ আওয়াজ তুলে হেঁটে শাহিদাকে জড়িয়ে ধরল। ডোন্ট বি ব্যাকডেটেড ফুপ্পি, আমি আমার সৌন্দর্য নিয়ে একাই এসেছি। মেহজাবিন বেশ ভাব নিয়ে বলল কথাটা। শাহিদা হেসে মেহজাবিনের মাথায় হাত বুলিয়ে দিলেন। উজান দ্রুত উঠে দাঁড়ালো। উশিরের পর এবার মেহজাবিনের টার্গেট সে। চিন্তা করলো আজকে ফিরবেই না। উশিরেরও একই পরিকল্পনা। যদিও ঘরে এখন বউ আছে, কিন্তু বউ এখনো অতটা আদুরে হয়নি যে বউয়ের টানে এই বিপদেও বাড়ি ফিরে আসতে হবে। তবে উশির ভুল ছিল। কাজ শেষে মোটেও আর ফালতু সময় নষ্ট করতে মন চাইল না তার। বারবার রাশার তুলতুলে গালের কথা মাথায় আসলো। ভাবলো আজকেও তাকে একটা মশার কামড় খাওয়াবে। ভাবনার পরে আর কিছুতেই বাইরে থাকতে পারলো না। অদৃশ্য এক সুতোর টানে উজানকে ধরে বেঁধে সাথে করে নিয়ে বাড়ি ফিরল। উজান রাগে রীতিমতো ফুঁসছিল। উশির ছিল নির্বিকার। মেহজাবিনের আবদারে কাজিনরা সবাই সোফায় গোল হয়ে বসেছিল। রাশা আর ময়নাকেও বাধ্য হয়ে রাখতে হয়েছিল। মেহজাবিন কিছুক্ষণ নিজের গুণগান করার পর বলল, চলো গেম খেলি, ট্রুথ অর ডেয়ার। সবাই একযোগে দীর্ঘশ্বাস ফেলল। রাশা ভ্যাবাচাকা খেয়ে পাশে বসা বৃষ্টিকে প্রশ্ন করলো। কি হয়েছে? তবে পাশে বসা বন্যা মাথা নাড়িয়ে অসহায় ভঙ্গিতে বলল, মেহজাবিন আপু নাচতে খুব ভালোবাসে, কিন্তু জঘন্য নাচে। ডান্সের নামে শুধু ভাইয়াদের গায়ে ঢলে ঢলে পড়ে। রাশা মাথা নেড়ে কুটিল হাসলো। আচ্ছা। মেহজাবিনের বোতল তার দিকেই প্রথম আসলো। খুশিতে লাফিয়ে উঠল সে। এরপর নিজের বানানো নিয়ম অনুসারে ডেয়ার হিসেবে ডান্স দিল। মিউজিক বক্সে বলিউডের এক রগে আইটেম সং সিলেক্ট করে নাচতে শুরু করলো। তার পরনে ছিল শর্ট ফ্রক, ঝুল হাঁটুর ওপরে, ফর্সা লম্বা পায়ের অনেকাংশই উন্মুক্ত, সেই সাথে গলা ও হাতেরও অনেকটা উন্মুক্ত। হাতার জায়গায় শুধু দড়ির মতো দুটো ফিতে দেওয়া। গানের সাথে একদম মানানসই পোশাক পরিহিত মেহজাবিনের নাচের তাল শুধু উশির আর উজানের সামনেই ছিল। কখনো উশির আর উজানের পেছনে গিয়ে তাদের গায়ে হাত দিয়ে নাচে, তো কখনো সামনে এসে প্রায় গায়ের উপরে পড়ে গিয়ে নাচে। বৃষ্টি বন্যা অস্বস্তিতে কুঁকড়ে গেল। ময়না শুধু আস্তাগফিরুল্লাহ পড়তে লাগলো। উশির উজান নিজেদের হাত অনেক কষ্টে সামলে রেখেছিল। মামার আদরের মেয়েকে কিছু বললে 14 গোষ্ঠী মিলে তাদের হাল বেহাল করতে দেরি করবে না। এইসবের মধ্যে একমাত্র রাশায় নাচটাকে ভীষণ এনজয় করলো। শীষ বাজাতে না পারার জন্য বড্ড আফসোস হলো তার। একসময় এই নাচ শেষ হলো।
সবাই হাঁপ ছেড়ে বেঁচেছে এমনভাবে শ্বাস ফেলে হাততালি দিল। রাশা বেশ উত্তেজিত হয়ে বলল, আমার বাড়িতে একটা বাইজি মহল আছে। সেখানে আগে বাইজিরা থাকতো। নাচ দেখার মন চাইলেই সবাই বাইজি মহলে চলে যেত। যদিও এখন সেটা পরিত্যক্ত, কিন্তু তুমি চাইলে সেটা আবার ওপেন হতে পারে। ওদের ভালো খরপোশ দেওয়া হয়। মেহজাবিন প্রথমটায় অপমান বুঝলো না, মুখ বেঁকিয়ে ব্যঙ্গ করে বলল, নাচ একটা আর্ট, সেটা যে পারে না সে এইসব বলে নিজেকে সান্ত্বনা দেয়। রাশা হাসলো বিদ্রুপের হাসি, তারপর মুখ শক্ত করে কঠিন গলায় বলল, ওদের ভালো খরপোশ দেওয়া হয়। আই এম সরি, বাট শরীরের বাঁক দেখিয়ে সিডিউস করে কোমর দোলানোকে আমি বাইজি নাচ হিসেবেই জানি। নাচের বিভিন্ন ধরন আছে, তার মধ্যে সব থেকে খারাপ ধরনটা হলো খ্যামচা নাচ। অপমানের চূড়ান্ত ছিল এটা। মেহজাবিন ক্রোধে ফেটে পড়ে তেড়ে মারতে আসলো। রাশা চোখ মুখ শক্ত করে মেহজাবিনের হাত পিছমোড়া করে ধরলো। উশি কিছু বলতে চাইলো, উজান বাধা দিয়ে বলল, ইতিহাস বলে দুই মেয়ে ঝগড়ার মধ্যে একটা শিল্প থাকে, শিল্পটা এনজয় করতে দে। কোন ইতিহাস বলে? উশির দাঁতে দাঁত চেপে পাল্টা প্রশ্ন করলো। উজান ঠোঁট উল্টে কাঁধ নাচিয়ে বলল, ভবিষ্যতের ইতিহাস বলবে। উশির চোখ গরম করে তার দিকে তাকালো। রাশা মেহজাবিনের হাত আরো শক্ত করে চেপে কিরমিরিয়ে বলল, সরি ডিয়ার, আমার হাজবেন্ডের দিকে নজর দেওয়ার অপরাধে এমন একটা কেস গলায় ঝুলিয়ে দিব যে 20 বছরের আগে জেল থেকে ছাড়া পাবে না। হুশির উজানের বাধা মানল না, এগিয়ে এসে রাশার হাতে শক্ত বাঁধন খুলতে চাইল। ওর হাত ছাড়ো। রাশা হাত ছাড়লো। রাগে ওর ফর্সা মুখখানা গোলাপি হয়ে উঠেছে। মেহজাবিনের হাতের ব্যথায় ফুপিয়ে কেঁদে উঠল। তারপর এক দৌড়ে ঘরে চলে গেল। কিছুক্ষণ পর পরিবেশ শান্ত হতেই মাঝে একবার ময়না ফিসফিস করে বলল, ভাবি তুমি না কইলে এ বেডির লগে পাইয়ার লাইন লাগাইয়া দিবা, এখন একে ধরে তো মারতেছ। রাশা আরো ফিসফিস করে বলল, এই মেয়ের সাথে উশিরের মিল করিয়ে আমি নিজের সম্মান খোয়াবো নাকি? সবাই কি বলবে এই মেয়ের জন্য রাশার সংসারটা হলো না? ছি! ময়না মুখ টিপে হাসলো। এতদিনে এই মেয়ের অত্যাচার সহ্য করার পর আজ একটা উচিত শিক্ষা দেওয়া গেছে, এক্কেরে উচিত জবাব। এরপর আবার সব চুপ। উশির প্রচন্ড রেগে গেছে। রাশার দিকে চোখ গরম করে তাকিয়ে বলল, ঘরে চলো। রাশা অত সব পাত্তা দিল না। বন্যা আর বৃষ্টির হাত চেপে সামনে এগোতে এগোতে বলল, আজকে আমি ননদিনীদের সাথে গল্প করব, একাই ঘুমাবো। উশির রাগী চোখে তাদের যাওয়া দেখলো। এখন ছোট ভাই বোনদের সামনে তো বউকে আর জোর করে ঘরে নেওয়া যায় না। বড়ই যদি এমন নির্লজ্জের মতো কাজ করে তাহলে ছোটরা কি শিখবে? উজান পরিস্থিতি বুঝে মুখ টিপে হাসলো। এগিয়ে এসে কাটা ঘায়ে নুনের ছিটা দিয়ে বলল, রাগ করেছিস ভাই? উশির দাঁত মুখ খিচিয়ে উঠল। প্রে করি যাতে খুব তাড়াতাড়ি তোর কপালেও এর থেকেও ডেঞ্জারাস কেউ চড়ে। উজান দাঁতে জিভ কেটে মাথা নাড়ালো। ভাইয়ের হয়ে তবা পড়লো হয়তো। একবার বাঁকা হেসে বলল, তোর বই এক পিছিয়ে আছে, তাই আমি নিশ্চিন্ত। উজানের ধারণা যে কতটা ভুল ছিল আর উশিরের দোয়া যে কত শীঘ্র ফলে যাবে সেটা সে ঘুণাক্ষরেও টের পায়নি। যদি টের পেত তাহলে হয়তো জীবনেও আর মায়ের সাথে ঘুরতে যেত না।